বর্ণ মুখের যে সমস্ত জায়গা থেকে বের হয় সে সমস্ত জায়গা বা স্থানকে মাখরাজ বলে। অর্থাৎ বলতে গেলে এটা হলো অ্যাডভার্ব অফ, আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারি, বা একটা প্লেস বলতে পারি। আমরা ওই যে পড়েছি আমরা ছোটবেলায়, কারক পড়েছি না? কারক না, ওটা কি? জি। জি, হ্যাঁ, কারণ কারক। অধিকরণ। হ্যাঁ হ্যাঁ, অধিকরণ ভয়ভীতি কারণ। যেখানে অপাদান সেখানে। আবার অধিকরণ, স্থান অধিকরণ আর কি। তা স্থান মানে ওই, অধিকরণ। হ্যাঁ, অধিকরণ কারক। তো মাখরাজটা হচ্ছে অনেকটা অধিকরণ কারকের মতন, যেটাকে আমরা অ্যাডভার্বও বলতে পারি। তা এটা মুখের তিনটা জায়গা থেকে অক্ষরগুলো উচ্চারিত হয়। এই তিনটা জায়গা থেকে আহ এক এক জায়গা থেকে একাধিক অক্ষর উচ্চারিত হয়। যদিও আমরা ছোটবেলায় পড়েছি 17টি মাখরাজ। 17টি মাখরাজ বলতে কিন্তু 17টা জায়গা বোঝায়, কিন্তু আমরা এখানে 17টা জায়গা বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি তিনটা জায়গা। আর এই প্রথম জায়গা হচ্ছে ঠোঁট, দ্বিতীয় হচ্ছে জিহ্বা, তৃতীয় হলো কণ্ঠনালী। ঠোঁট হচ্ছে দুই ঠোঁট, দুই ঠোঁট থেকে 4টি অক্ষর উচ্চারিত হয়। আমরা আগেও বলেছি যে কিছু কিছু অক্ষর আছে যেগুলো বাংলা বর্ণের সাথে অনেকটা কি আছে, উচ্চারণগত মিল আছে। এই জন্য এই অক্ষরগুলো উচ্চারণে আমাদের কোনো প্রকার ইসে পড়তে হয় না, কোনো প্রকার টেনশনে পড়তে হয় না, বা আমরা এটা নিয়ে অতটা ওয়ারিড থাকি না। আহ, কিছু অক্ষর আছে একটু উচ্চারণে কাঠিন্যতা আছে। তা আমরা যেগুলো বাংলা অক্ষরের সাথে মিল আছে সেইগুলো আমরা একটু আপনাদেরকে বলবো। যেমন এখানে মিম আমরা হরকত দিয়ে উচ্চারণ করব, তাহলে বোঝা যাবে সঠিক উচ্চারণ হচ্ছে কিনা। মা। সঠিক উচ্চারণ হচ্ছে কিনা তাহলে বোঝা বোঝা যাবে। যেমন এখানে দেখেন মা মি মু, এটা বাংলা ময়ের মতন উচ্চারণ হয়। এরপরে বাবিবু, এটা বাংলা বয়ের মতন উচ্চারণ হয়। এরপরে ওয়াও, ওয়াওটা একটু একটু সমস্যা হয়, যেটা আমরা সূরা নাস, অনেকেই সূরা নাস পড়তে গিয়ে আমরা একটু সমস্যায় পড়ে যায় অনেকে। যেমন ওয়া উই উ, যেমন আমরা যদি বলি আই, ইংরেজিতে আই মানে হচ্ছে আমি, এটাকে আমরা প্লুরাল বলি হচ্ছে উই। তা এটাকে আমরা এভাবে যদি বলি ওয়া উই, 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 ওয়া উই উ, ওয়া উই উ, এটা হচ্ছে ওয়াও। এরপরে ফা ফি ফু, বাংলা ফার মতো। এরপর জিহ্বা থেকে উচ্চারিত হয়। জিহ্বা প্রথম হচ্ছে জিহ্বার আগা থেকে, তারপরে হলো জিহ্বার মধ্যভাগ, এরকম আছে আর কি। তা আমরা প্রথমে জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, এটা একটু মনে রাখতে পারলে সুবিধা আছে। জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। যেমন সাসি সু, সাসি সু, রাজি লু, রাজি লু। তাহলে সাসি সু, রাজি লু, সাসি সু, রাজি লু। এরপর জ, একই জায়গা থেকে উচ্চারিত হয়। জ, জি, জু, জ, জি, জু, জি, জু, জি, জু, সাসি সু, রাজি লু, জি, জু। এই তিনটা হলো জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। এরপর জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। জিহ্বার আগা কিন্তু, জিহ্বার আগা থেকে 12টি অক্ষর উচ্চারিত হয়, তার মধ্যে তিনটা গেল। সেই তিনটা কোত্থেকে? জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। এরপর জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। যেমন তাতি তু, এটা বাংলা তয়ের মতো। দাদি দু, এটা বাংলা দয়ের মতো। আর ততি তু, ততি তু, ততি তু, এটা হলো বাংলা ত, কিন্তু তয়ের সাথে ব। ততি, ততি তু, ততি তু, ততি তু, ততি তু। এরপর আমরা দেখলাম যে জিহ্বার আগা, উপরের দাঁতের আগা, জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। এখন জিহ্বার আগা চলে যাবে নিচের দাঁতের গোড়ায়। জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ায় চলে যাবে। যেমন জাজিজু, সাসিসু, জাজিজু, সাসিসু, এটা অনেকটা শীষ বাজানোর মতো। সাসিসু, জাজিজু, সরি, জাজিজু, সাসিসু। এরপর সসুই, সসুই,
সু স সুই সু স সুই সু স সুই সু। তাহলে ঝাঝি ঝু সাসি সু স সুই সু স সুই সু। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি একেবারে সহজ, জিহ্বার আগা উপরের মাড়ির সাথে। উপরের মাড়ি দেখেন, এখানে খাস কাটা তালু আছে, খাস কাটা 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 কাটা। এখানে আপনি যদি এখানে আঙ্গুল দেন দেখতে পাবেন, অনুভব করবেন, এখানে দেখবেন এরকম কাটা 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 আছে। তো এখানে, এখান থেকে উচ্চারিত হয় লাম। তা লালিলু, এটা সহজ একবারে বাংলা ল এর মতো। লা লি লু। এরপর নানিনু, এটা বাংলা দন্ত ন এর মতো। এরপর ররিরু, ররিরু বাংলা র এর মতো, বাংলা র। যদিও আমরা বাংলা র এর পরে যদি আকার থাকে তাহলে আমরা কি উচ্চারণ করি? রা বলি। কিন্তু রা। আরবিতে কি হবে? র হবে। আরবিতে কোনো রা নাই, আরবিতে কোনো র নাই। আরবি উচ্চারণে র এর উপরে জবর হলে সবসময় কি হয়? র। র হয়, সবসময় র হয়। এরপর জিহ্বার আগা এখন আর নাই, জিহ্বার আগা থেকে উচ্চারণ শেষ। এখন হচ্ছে জিহ্বার মধ্যভাগ। জিহ্বার মধ্যভাগ, যেমন এটা কিন্তু একটু শক্ত, একটু শক্ত ভাবে উচ্চারণ হবে। যা জি জু, যা জি জু, যা জি জু। যেমন আমরা অনেক সময় রাগ করি যখন কাউকে, তখন আমরা তাকে যদি চলে যেতে বলি তাহলে আমরা কিভাবে বলি? যা, এইভাবে বলি নাকি বলি যা? তুই যদি যাবি চলি তাহলে কি কর, তুই চলে যা। তো এই জিমটা কিন্তু শক্ত, বর্গজ জ। বাংলা যেটাকে আমরা বলি বর্গজ জ এর মতো, বাংলা হলো বর্গজ জ। আমাদের দেওয়ান মিজান ভাই ঢুকে মনে বের হয়ে গেল নাকি, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। তাহলে যা জি জু, এরপর হলো শাশিসু, শাশিসু, একই জায়গা থেকে জাজি জু শাশিসু। আর শেষে হলো ইয়াই ইউ, ইয়াই ইউ, ইয়াই ইউ। তাহলে জাজি জু শাশিসু, এটা তালিবস্য, এটা তালিবস্য, এটা হচ্ছে বর্গ জ। আর এটা হলো ইয়া, 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 এটা কিন্তু রস্যই অন্তস্থ আকারে বানান না। এই ইয়াটা বানান কি হবে? অন্তস্থ ইজা ফালা। ইয়া, ইয়া, ই, ইউ। ইউটা হচ্ছে ইংরেজিতে যেটা আমরা বলি ইউ। তাহলে ইয়া ই ইউ, জাজি জু শাসি সু, ইয়া ই ইউ। এটা ছিল কোথায়? জিহ্বার মধ্যভাগ। এখন আমরা চলে যাব জিহ্বার কিনারা। এই ক্ষেত্রে জিহ্বার বাম কিনারা, ঠিক তার উপরে, বাম কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। দ দি দু, দ দি দু, দ দি দু। আমরা ছোটবেলায় শুনতাম কেউ বলে জ, ঠিক আছে, জ কিন্তু হবেই না, কোনোভাবেই না। বরং অনেকটা দয়ের মতো, কিন্তু জিহ্বার আগার, জিহ্বার কিনারা, বাম পাশের কিনারা বেশি ই হয়। আবার কেউ কেউ বলেছে দুই পাশের কিনারাই টাচ করলে ভালো হয়, কিন্তু আমাদের বাম পাশের কিনারাটা যথেষ্ট। দ দি দু, দ দি দু, দ দি দু, ওলা দ, ওলা ইয়াহুদ্দু, ওলা ইয়াহুদ্দু, ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে দ, এটা হলো দ, দুই, দুই, দ দুই, দ দুই, দ দুই, দ দুই, দু, দ দুই দু, ওলা ইয়াহুদ্দু। আচ্ছা, এরপরে আমরা চলে যাব একেবারে সহজ বাংলা ক এর মতো। বাংলা যেমন ক আকারে কা হয়, আরবিতেও কাব জবর কা, কাবজের কি, কাপ পেশ কু, স্বাভাবিক উচ্চারণ, এখানে কোনো প্রকার কষ্ট নাই। এটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উচ্চারিত হয়। এটা না জানলেও সমস্যা নেই, বাংলা কয়ের মতো উচ্চারণ করলেই হলো।
এটা হলো জিহ্বার গোড়া থেকে উচ্চারিত হয়। ক ই উ। ছোটবেলা আমরা কিন্তু এরকম করতাম, ক ক ক ক ক ক ক ই উ, ক ই উ। এটা হলো ক ই উ। এখন এটা কিন্তু অধ্বনি হবে, ক। এখন কেউ যদি কফ জবর কা বলে তাহলে কিন্তু উপরের কাফের সাথে মিলে যাবে। তো এই জন্য এটাকে কি করতে হবে, কফ জবর ক, গ ই উ, গ ই উ, গ ই উ। তাহলে গ ই উ। এরপর এটা গেল আমাদের জিহ্বার উচ্চারণ শেষ হয়ে গেল। তাহলে আমরা ঠোঁটের উচ্চারণ দেখলাম, জিহ্বার উচ্চারণ দেখলাম। এখন আমরা চলে যাব কণ্ঠনালী। কণ্ঠনালীর গোড়া থেকে, অর্থাৎ গলার শুরু থেকে আ, একটু অনেকটা একটু ধাক্কার মতো কিছুটা আ। এখন বলেন হামজা জবর আ। এখন আমরা যদি বলি আ আ আ আ আ বললে কিন্তু হামজা হলো না। কি বলতে হবে, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। কিন্তু ছোটবেলা আমরা কি পড়েছি, আই ইউ, আই ইউ, আই উ, আই উ, আই উ, এই পড়েছে ছোটবেলায়। কিন্তু হবে কি, আ ই উ, আ ই ই উ। এটা যদি আমরা উ শিখতে পারি তাহলে সুবিধা হলো, হামজার উপরে যখন কোনো সাকিন হয়, এটা মাথায় রাখতে হবে, হামজার উপরে যখন সাকিন হয় তখন কিন্তু একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হয়। হামজার উপরে যখন সাকিন হবে তখন কিন্তু একটু ধাক্কা দিয়ে উচ্চারিত হবে। তাহলে আ ই উ। আর এটা কি হবে, হা হি হু। এই হাটা কোনটা, বাংলা হ, বাংলা হয়কারে হা। এইটা, এটা হলো বাংলা হয়কারে হা, হয় রস্যি হি, হয় রস্যু হু। তাহলে হা হি হু, এখানে কোনো মানে গলার মধ্যে যাবে না, মানে গলার খুব কঠিন কিছু না অক্ষরটা। এবার আমরা চলে যাবো লাস্ট দুইটা অক্ষরে, খুবই, এটা কণ্ঠনালীর মধ্যভাগ। আমরা তো সবাই খেয়াল করি, কিন্তু মধ্যখানে যে থাকে তাকে সবাই একটু কি করে, চারিদিক থেকে একটু চাপাচাপি হয় না? এই জন্য দেখেন, মধ্যভাগে যে থাকে তার একটু শক্ত উচ্চারণ করতে হয়। জিমটা কি হলো, যা। শিনটা কি হলো, শা। ইয়াটা ইয়া। তো এখানে আইনটা কিন্তু একটু ইয়া একটু ব্যতিক্রম, আ। এটা চাপ দিতে হবে, আ। আমরা একটু বলবো আ, সবাই বলি আ আ, আ ই, আ আ, ই, উ, আ, ই, উ, আ, ই, উ, আ, ই, আ, ই, উ। হ্যাঁ, এটা একটু, এটা যেটা করতে হবে সেটা হলো এই কিছু কিছু প্র্যাকটিস। যখন আপনি একলা থাকবেন তখন প্র্যাকটিসটা আরো পারফেক্ট হয়। আমরা বলবো আ, ই, ই উ, উ আ, ই, উ। আ ই উ না, উ। উ আ, ই, উ, আ, ই, উ। এই তো মাশাআল্লাহ। এরপরে হা, ই, উ। হা উ দেখেন, এই আইন এবং হা, এই দুইটা অক্ষর যদি আপনি উচ্চারণ পারফেক্ট না করতে পারেন, তাহলে সূরা ফাতিহা শুরুই হলো এই দুইটা অক্ষরের উচ্চারণ দিয়ে। প্রথম আয়াতে আইনও আছে, হাও আছে। আপনি যদি আইনের জায়গায় যদি আ বলেন তাহলে যেমন সেটা অর্থ ভিন্ন হয়ে যাবে, ঠিক হায়ের জায়গায় যদি হা বলেন তাহলেও সেটা দ অর্থ ভিন্ন হয়ে যাবে। তো এই জন্য এই দুইটা অক্ষর কিন্তু অনেক সতর্কতার সাথে উচ্চারণ করতে হবে। তাহলে আমরা আবারও বলবো আ ই উ,
আ ই উ আ ই উ আ ই ই উ উ হা হি হু হা হি ই হু হা হি হু হা ই হি হু হু হি হা হা হি হু ই হু হা ই হু হা হি ই হু উ আ আ ই ই উ আচ্ছা হা হি হু হা হি হু আ হি হু যেমন আ দেখেন আমরা যদি বলি ই হু আলহামদু আলহামদু হলে তখন অর্থ হবে যাবতীয় প্রশংসা, কিন্তু আমি যদি বলি আলহামদু তাহলে কিন্তু আর প্রশংসা হচ্ছে আসসালামু না। আলাইকুম বুঝতে পেরেছেন? আলহামদু হলে তখন আর কি হচ্ছে না, প্রশংসা হচ্ছে না। এই জন্য দুইটা ভালোভাবে একটু প্র্যাকটিস করব আমরা। এরপরে চলে যাব লাস্ট দুইটা অক্ষর গ রি হু। সবাই বলি গো গই গো গ রি হু অ ই গু খ হি হু। খ হি হু আচ্ছা, তো এই অক্ষরগুলো হচ্ছে আমাদের মাখরাজ ছিল এবং আমরা এইখানে যে অক্ষরগুলো দেখতে পাচ্ছি সেইগুলো কিন্তু হচ্ছে অক্ষরগুলো উচ্চারণে সতর্ক হন। যেমন এখানে যদি আমি সা ঠিক না উচ্চারণ করি তাহলে কি হতে পারে, সা হয়ে যেতে পারে, সিন হয়ে যেতে পারে। আমি যদি এখানে জিমের উচ্চারণ সঠিক না করি, যা যদি না বলি তাহলে কি হয়ে যেতে পারে, রা হয়ে যেতে পারে অথবা যা হয়ে যেতে পারে। এখানে যদি আমি হা না বলি তাহলে এটা কি হয়ে যেতে পারে, হা হয়ে যেতে পারে। এটা যদি আমি আ না বলি তাহলে এটা কি হয়ে যাবে, আ হয়ে যাবে। এটাকে যদি আমি অ না বলি তাহলে এটা কি হয়ে যেতে পারে, কা হয়ে যেতে পারে। ঠিক না? এই জন্য এগুলো আমাদেরকে সতর্কতার সাথে উচ্চারণ করতে বলা হচ্ছে। কিছু কিছু অক্ষর আছে যে একই ধরনের উচ্চারণ, যেমন তা, এটা হচ্ছে ত, এটা হচ্ছে আ ধ্বনি, এটা হলো অ ধ্বনি। তাহলে তা আর এটা হলো ত, ও এটা তি আর এইটা তুই, এটা তু, এটা তু। এই তা এবং ত এর মধ্যে পার্থক্য হলো তটা হচ্ছে হাই সাউন্ডিং লেটার। তটা কি উঁচু ধ্বনি হয়, এই অক্ষর উচ্চারণে কি হয়, মোটা হয়, উঁচু হয়। এই ত এর মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, কি কি আছে, একটা হলো এটা ঠিক মোটা, আরেকটা কি হাই সাউন্ড, অর্থাৎ মোটা এবং উঁচু ধ্বনি হয়, মোটা এবং উঁচু ধ্বনি হয়। সেই ক্ষেত্রে তা কিন্তু তা না। বুঝতে পেরেছেন? তাহলে তা এবং ত এর মধ্যে পার্থক্য, ত, তা, তি, তৈ, তু, তু। তাহলে এরপর আমরা চলে যাব একই পাশাপাশি উচ্চারণে আরো অক্ষর আছে। যেমন এখানে চারটা অক্ষরই কিন্তু একে অপরের সাথে মিলে যেতে পারে উচ্চারণ সঠিক না হলে। যেমন এখানে যেমন দেখতে পাচ্ছেন ঝা, ঝা বাংলায় যেমন আমরা কি বলি ছয়কারে ঝা, এটা হলো যা, এটা অন্তর্জয়কারে যা। এটা হচ্ছে জ, এটা অন্তর্জ, কিন্তু এটা হচ্ছে আ ধ্বনি, আর এটা কি অ ধ্বনি। আর এইটা হলো, জয় বড় সজি আর জয় ব এটা হলো দয় বয়ের মতো ব, এটা হলো দ, দয় বয়ের মতো দ, এটা হলো দ। তাহলে দেখেন বাংলাও কিছুটা মিল আছে। এটা হলো ঝা, এটা হলো যা, এটা হলো জ, এটা দ। তো এই জন্য একটার সাথে আরেকটা মিল হয়ে গেলে তখন অসুবিধা। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন সা উচ্চারণ সঠিক না হলে কি হয়ে যেতে পারে, সা হয়ে যেতে পারে। সাটা যদি সঠিক উচ্চারণ না হয়, আমরা যদি আ ধ্বনি না করি তাহলে স, অধ্বনি, এটা সবটা কি অধ্বনি, আর সাটা হলো আ ধ্বনি। এটা হচ্ছে মানে শীষ বাজানোর মতো, এটাও শীষ, কিন্তু এইটা হবে হলো আ, আর এটা হলো কি ও, ধ্বনি। বিভক্তি পড়েছি না আমরা, বিভক্তি।
সেইগুলো আর কি, অনেকটা সেরকম। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কা, এটা হলো ক, এটা হলো খ, বাংলা খ এর মতো, আর এটা বাংলা কয় বয়ের মতো, কয় ব। আর এটা কি, কয় কারে কা। পার্থক্য কি, এখানে কা, এটা হলো ক, আর এটা হলো খ, এটা কি খ, এটা খ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আ, এটা হলো আ। পার্থক্য, দুইটা পাশাপাশি পার্থক্য করতে হবে, এটা আ, এটা কি আ, এটা হা, এটা হা। তাহলে আ, আ, হা, আ, পার্থক্য এতটুকুই। আচ্ছা, এরপর আমরা মাখরাজ শেষ করলাম আজকে। আবার তা আগামী ক্লাসে আমরা মাদ শুরু করব, তার আগে আজকে একটু আইডিয়া দিব। আমরা জানি মাদের অক্ষর কিন্তু তিনটি। কয়টি অক্ষর? তিনটি। আলিফ, ওয়াও, আরেকটা ইয়া। আলিফ কিন্তু হামজা না। আলিফ কাকে বলে? যার উপরে নিচে কোনো কি থাকে না, হরকত থাকে না। যে স্ট্যান্ডিং লেটারটার উপরে নিচে কি থাকে না, হরকত থাকে না, সেটাই হলো আলিফ। হরকত থাকলেই সেটা কি হয়ে যাবে, হামজা হামজা। হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আলিফ, এটা ওয়াও, এটা ইয়া। এই তিনটা অক্ষরকে আবার কি বলা হয়? উইক লেটার বা দুর্বল অক্ষর। এই তিনটা অক্ষরকে কি বলা হয়? উইক লেটার বা দুর্বল অক্ষর। কারণ এই অক্ষরগুলোর উপরে হরকত আসলে অনেকটা দুর্বল লোকের যেমন সাউন্ড হয়, দুর্বল অসুস্থ লোক যেমন সাউন্ড করে, এই অক্ষরগুলোর উপরে হরকত আসলে তেমনই সাউন্ড হয়। যেমন আমি একটু উদাহরণ দিয়ে আমরা পরবর্তী এসে চলে যাব। যেমন আমি যদি বলি হামজা জবর, কি বলবেন? আ, আ। এখন যে অসুস্থ রোগী হঠাৎ করে ব্যথা পেলে কি করে, কেমন সাউন্ড করে? আ, তাই বলে না? আবার যদি হামজার এই আলিফের নিচে জের দেন, তখন কি হবে? ই। এই ইও কিন্তু দুর্বল লোকের সাউন্ড। আবার যদি বলেন হামজার উপরে, যদি আলিফের উপরে পেশ হয়, তখন সেটা হামজা হয়ে যায়, তখন সাউন্ড কেমন হয়? উ। তা এই সব সাউন্ড কিন্তু কার সাথে রিলেটেড? অনেকটা সিমিলার সাউন্ড আমরা কিসে পাই? সেম সাউন্ড পাই অসুস্থ রোগী থেকে। রোগের সাথে। তা এই জন্য এই সাউন্ড গুলো, এই অক্ষরগুলোকে এই জন্য বলা হয় উইক লেটার বা দুর্বল অক্ষর। তা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই তিনটা লেটার, যেটাকে আমরা বললাম মাদের লেটার, মাদের অক্ষর বা দুর্বল অক্ষর, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ বেসিক মাদ। আমরা আরেকটু বলি, মাদটা দুই প্রকার, একটা হচ্ছে বেসিক আর একটা হলো কি সেকেন্ডারি। তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বেসিক মাদ আমরা শেষ করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। আগামী শুক্রবার, ও সরি, আগামী শুক্রবার তো হবে কিনা, শনিবার মনে হয় ইনশাল্লাহ। আচ্ছা, শনিবার এই একই টাইমে আর কি। শুক্রবার তো হুজুর আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা শুক্রবারে বলেন। হলেই ভালো হয় আমার জন্য হুজুর, আমি শুক্রবারের পক্ষে হুজুর। শুক্রবারের পক্ষে তো আমিও, কিন্তু আমার তো আবার ওই যে একটা ইউনিভার্সিটিতে ক্লাস আছে, ওই সেমিস্টারটা শেষ হয়ে গেলে আবার আমরা ইনশাল্লাহ শুক্রবার চলে আসতে পারবো। কতদিন লাগবে ওকে হুজুর? এই এপ্রিলে মনে হয় ফাইনাল পরীক্ষা, সম্ভবত এপ্রিলের লাস্টে মনে হয়। ঠিক আছে, ওদের জন্য স্যাক্রিফাইস করলাম, কিন্তু মনে রাখবেন আমরা